বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত বা সবার জন্য সমান সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্থা করা হয়, তার সমর্থক কর্মীদের বাধা দেওয়া হয়, প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি না। নির্বাচনে গণভোটের পক্ষে হাতে সিল মারার আহ্বান জানিয়েছেন তিনি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথা ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। এরপর জানাবো, আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় না বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে সুন্দরভাবে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একযোগে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কেউ যেন আর ভবিষ্যতে বাংলাদেশের উপর কোনো খবরদারি করতে না পারে, সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এদিকে টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান, দাঁড়িয়ে আছেন বদলে যাওয়া বাংলাদেশের সন্ধিক্ষণে। ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কণ্ঠ আগের মতো নেই, শরীরও পুরোপুরি সুস্থ নয়, তবুও বাংলাদেশের ১৭ কোটি মানুষের রাজনীতিতে এই মুহূর্তে তিনি সবচেয়ে আলোচিত নাম। শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশে তারেক রহমান নিজেকে তুলে ধরেছেন নতুন ধরনের সেতুবন্ধন হিসেবে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কারামুক্ত হলেন যশোরের কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তান মারা যাওয়ার পর জেল গেটে ১ ঘণ্টার জন্য তাকে দেখতে দেওয়া হয়েছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে প্যারোলে মুক্তি পেয়েছেন সাদ্দাম। আজ হাইকোর্ট থেকে তার জামিনের কাগজপত্রগুলো কেন্দ্র কারাগারে পৌঁছানোর পর কেন্দ্র কারাগার থেকে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পুলিশ বাহিনীকে নতুন করে সাজাবো বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীকে আবারও নতুন করে সাজাবো। যদিও এর আগে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন তারাই কিন্তু র্যাব বাহিনী তৈরি করেছিল, আর এই র্যাবের দ্বারাই সবথেকে মানুষ গুম খুনের শিকার হয়েছে। সবথেকে বেশি অভিযোগ পাওয়া গেছে র্যাবের সদস্যদের বিরুদ্ধে গুম খুনের। আবার নতুন করে মির্জা ফখরুল সেই একই পথে হাঁটার কথা জানিয়েছেন। নতুন করে আবার কোন বাহিনী তারা তৈরি করবে এবং সেই বাহিনী মানুষকে অত্যাচার করবে, সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন নাহিদ ইসলাম। জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার ক্ষেত্রে যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকার কথা ছিল, সেটি নেই বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে তিনি মনে করেন যে এই নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো সুন্দর একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি নতুন বাংলাদেশ
বাংলাদেশ গড়ে তুলতে চান এবং পুরো বিষয়টিকে সুন্দরভাবে গড়তে চায়। তবে বিএনপির নানাবিধ নেতাকর্মী এবং সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে এখন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং এসব কারণে মূলত এখন থেকে এই বিষয়গুলো সামনে আসছে এবং নির্বাচন কমিশনের এই ধরনের ভূমিকার কারণে সবাই যার যার জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে নির্বাচন কমিশনের এমন দায়বদ্ধতা থাকা উচিত ছিল, কারণ তারা যেভাবে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে তারা সর্বোত্তক সহযোগিতা দিয়ে যাচ্ছে, এর থেকেই বোঝা যায় তারা আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করছে না। সেজন্য তারা যথাযথ সময়ে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। সুতরাং এই ব্যাপারটি সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সমালোচনা করে সব কথা বলেছেন। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি রাজনৈতিক দলের নেতা তিনি বিদেশ থেকে এসে সারা দেশের মানুষকে নাকি টাকা দেবেন। আজীব তামাশা, কারণ এদেশের মানুষেরই তো ইনকাম করা পয়সা আবার ২,০০০ টাকা করে সাধারণ মানুষকে দিয়ে রাজকোষকে ফোকলা করে দেওয়ার নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, সব চক্রান্তে দেশের জনগণ কখনোই পা দেবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ১০ দলীয় জোটকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ১০ দলীয় জোটের ভূমিকা সবথেকে বেশি এবং এই জোটের প্রার্থীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো কিছু করবে। আর বিএনপি যে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু এর আগেও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী তারা কোনো কাজই করতে পারেনি। সুতরাং এখান থেকে বিএনপির প্রতি মানুষ এখন আর আত্মবিশ্বাস রাখতে পারে না বলে জানিয়েছেন তিনি। এজন্য সবার উদ্দেশ্য করে সাবেক এই উপদেষ্টা আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে এখন থেকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান, দাঁড়িয়ে আছেন বদলে যাওয়া বাংলাদেশের সন্ধিক্ষণে। দ্য টাইম ম্যাগাজিনের প্রতিবেদন। ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই তিনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন গাড়িতে ঘোরাফেরা করছেন। তবে দীর্ঘদিন পর দেশে ফিরল বাংলাদেশটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের সেই মান্ধাত্তার আমলের বাংলাদেশ এখন নাই বলে মনে করে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আজ এসব বিষয় তারা প্রতিবেদন প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে তারেক রহমান যে বাংলাদেশ রেখে গিয়েছিলেন, বাংলাদেশের তখন বাজেট ছিল খুবই ছোট এবং সেই বাজেট থেকে তিনি কিভাবে তার নেতাকর্মীরা এত বিপুল সংখ্যক টাকা মেরে দিয়েছে। এখন বিএনপির প্রায় 60%, 59.43% ঋণ খেলাপি নেতাকর্মীদেরকে নিয়ে আবার তারেক রহমান যদি আবারও নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখাচ্ছেন সেটি আদতে বাস্তবায়ন হবে কিনা সেটি দেখার বিষয়। এছাড়াও বিএনপির দীর্ঘ বেশ ১.৫ বছরের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে সাধারণ মানুষ তাদের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন টাইম ম্যাগাজিনের বিশিষ্ট সাংবাদিকরা। তারা এই বিষয়টি নিয়ে খুবই আপসেট হয়েছে, কারণ এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র বিএনপিকে দেউলিয়াপনায় করেনি, বরং তাদেরকে খুবই খারাপ অবস্থানে নিয়ে গেছে। আজকের দিনটি বিএনপি দেখতে হচ্ছে বিগত সময় তারা চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারেনি। কারামুক্ত হলেন আলোচিত সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট জেলা সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। আজ ২৮শে জানুয়ারি দুপুরে হাইকোর্টের দেয়া জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর জেলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে তিনি কারামুক্ত হওয়ার পর তার পরিবারের সঙ্গে দেখা করতে পেরেছেন। কাগজপত্র পৌঁছানো
পৌঁছানোর পর কেন্দ্র কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদিও দীর্ঘদিন ধরে তিনি কারাগারে বন্দী রয়েছেন এবং বর্তমানে তিনি কারাগারে বন্দী থাকার পরই দেশজুড়ে একটি নতুন কথা প্রচলিত হতে থাকে যে এভাবে একজন ব্যক্তিকে আটক করে রাখা মোটেও সরকারের উচিত হয়নি, কারণ তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এবং তার স্ত্রী মারা যাওয়ার পর, তার সন্তান মারা যাওয়ার পর সরকারের উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। নানাবিধ কথা বলছে। অবশেষে মিডিয়া থেকে এসব কথা জানার পরই হাইকোর্টের নির্দেশে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অবশেষে হাইকোর্ট থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে আসার পরই তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদিও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাকে জামিন করানোর জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর যখন দেখতে পেলেন তার স্বামীকে জামিন দেয়া হচ্ছে না, তখনই তিনি তার ৯ মাসের বাচ্চা ছেলেকে প্রথমে পানিতে চুবিয়ে হত্যা করে তারপর নিজে আত্মহত্যা করেছেন। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর এবং সন্তানের লাশ কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি দেখতে পেলেন এবং এই দেখতে পাওয়ার মধ্য দিয়ে মূলত এই ধরনের সমালোচনা সৃষ্টি হয় এবং অবশেষে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রলীগ নেতা সাদ্দামকে ছেড়ে দেওয়া হবে। ৬ মাসে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।